নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সকলকে বিকাশের গতি এই অনুষ্ঠান নিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আমরা প্রত্যেকটা সময় নতুন নতুন বিষয় নিয়ে আলোচনায় থাকি। আজকেও আমাদের বিষয় হলো ত্রিপুরা জল বোর্ডের জল জীবন মিশন, অটল জলধারা বা যদি বলি অমৃত 2.0। এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ জলই হলো অমূল্য সম্পদ এবং জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। যেহেতু এই জল আমাদের কাছে একটা সব থেকে প্রথম এবং সকলের বাঁচার প্রধান আধার, তাই জল নিয়ে আমাদের এই বিশেষ আলোচনায় যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের সকলের পরিচিত, আমাদের সঙ্গে আছেন ত্রিপুরা জল বোর্ডের মাননীয় সিইও শ্রী মিহিরকান্তি গোপ আইএস মহোদয়। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। পাশাপাশি স্যার আরেকটি দায়িত্বে রয়েছেন, আগরতলা পুর নিগমের এডিশনাল মিউনিসিপ্যাল কমিশনারের দায়িত্বে রয়েছেন। স্যার আপনাকে সত্যি এত মূল্যবান সময় আপনি আমাদের দেওয়ার জন্য এসছেন, আপনি এত ব্যস্ত থাকেন তারপরেও আমাদের জন্য সময় নিয়ে এসছেন, অনেক অনেক প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুটা যদি স্যার আমরা জানতে চাই যে জল তো আমাদের সব থেকে প্রধান একটা আধার এবং জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। জল তো পৃথিবীতে সবসময়ই ছিল, আমাদের দেশেও আছে, ভারতেও আছে, আগরতলায়ও আছে। কিন্তু এখন যে কথাটা নিয়ে আমরা সবাই খুব আলোকিত হয়ে গেছি এবং সবাই এই বিষয়টা জানে, বিষয়টা হলো জল জীবন মিশন বা হর ঘর জল নল সে জল বা স্বচ্ছ পানীয় জলের জন্য যে চারিদিকে একটা হাহাকার যদি বলি বা একটা আলোড়ন যদি বলি, এটা কিভাবে তৈরি হলো একটু যদি শুনি প্রেক্ষাপটটা। অ্যাকচুয়ালি জল তো নতুন কোনো বিষয় নয়, এটা আমাদের যে সভ্যতা, যেখানে মানব জীবনের এই যে দৈনন্দিন জীবনযাপন তার সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক। এবং জল নিয়ে মানুষের পরিকল্পনা আগেও ছিল, হ্যাঁ, এখনো আছে। আপনি ত্রিপুরার কথাই যদি আপনি দেখবেন, আমাদের ইতিহাস যদি দেখি, আমাদের যারা একসময় রাজারা যারা শাসনে ছিলেন তারাও কিন্তু জলের জন্য বিভিন্ন জায়গায় অনেক ধরনের খনন কার্য করেছেন এবং মানুষ কিভাবে শহরে বাঁচবে তার জন্য করেছে। তো তার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এবং আমরা যদি সভ্যতা সৃষ্টি ধরি বা বড় বড় শহরের যে সৃষ্টি ধরি, যেখানে জল ছিল সেখানেই কিছু তৈরি হয়েছে বা কোনো শহর জন্ম নিয়েছে। এখন টেকনোলজি অতটা এসছে যে কাছাকাছি জল না থাকলেও কিছু একটা সৃষ্টি হতে পারে। আমাদের দেশেই অনেক এক্সাম্পল রয়েছে যেখানে 100-200 কিলোমিটার দূর থেকে জল এনে সেই শহরের জলের যে চাহিদা সেটা পূরণ করা হচ্ছে। তো জল সে জায়গায় আছে, আমাদের ত্রিপুরাও তার ব্যতিক্রম কিছু নয়। আপনি জানেন ত্রিপুরা কম্পারেটিভলি নর্থ ইস্টার্ন যে সমস্ত স্টেটগুলো রয়েছে তার মধ্যে কম্পারেটিভলি একটু ঘনবসতি আমাদের রয়েছে, মানে হিলিটা একটু কম যদি বলি। তো আমাদের এখানে প্রায় 60-70% জমি রয়েছে যেটা ফরেস্টের আওতায়, মূলত বাকি জায়গাতে মানুষ বসবাস করছেন, যার ফলে যে ভেজিটেশনগুলো আছে কনসেন্ট্রেশন রয়েছে যথেষ্ট। সঙ্গে রয়েছে যেহেতু আমাদের একটা অংশ পাহাড়ি, তো পাহাড়ি এলাকায় জল দেওয়ার ক্ষেত্রে, জল নেওয়ার ক্ষেত্রে মানুষকে সেটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ সত্যি আলাদা করে থাকে, যেটা সমতল জায়গায় ঠিক অতটা থাকে না। তো সার্বিকভাবে এই যে মানুষকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া, আর একটা সময় জল পৌঁছে দেওয়া হতো রাস্তার পাশে হাইড্রেন্ট পয়েন্ট, একদম একটা পয়েন্ট ছিল, বাইরে ছিল একটা পয়েন্ট রাস্তায়। তো এখন কেন্দ্রীয় সরকারের যে দুটো মন্ত্রক যারা জলের জিনিসগুলো দেখছেন, একটা হচ্ছে মিনিস্ট্রি অফ জল শক্তি, যার আন্ডারে জল জীবন মিশনটা রয়েছে এবং যেটা মূলত আমাদের গ্রামীণ এলাকায় কিভাবে জল পৌঁছে দেওয়া যায় তা নিয়ে কর্মকাণ্ড চলছে। পাশাপাশি শহর এলাকার জন্য রয়েছে অমৃত নামে যে প্রকল্পটি। আপনি স্যার কোনটা দেখছেন? আমি অমৃতটাই দেখছি মূলত, কিন্তু যেহেতু আমরা জল নিয়ে কাজ করি এবং সরকারের আন্ডারে আমরা কাজ করি, তো বিভিন্ন রিভিউতে আমাদের যৌথভাবে রিভিউগুলো হয়, তাই সমস্ত বিষয়টা সম্পর্কে আমাদের কিছুটা নলেজ সেখানে থাকে এবং সেটা রেখে আমরা কাজ করি। সেটা কাভারেজ বলুন বা টাইপ অফ সোর্স ক্রিয়েশন বলুন বা ওয়াটার কোয়ালিটি মেনটেন্যান্স বলুন, সব মিলিয়ে। তো এই অমৃত প্রকল্পটি হচ্ছে মহুয়ার আন্ডারে, যেটা মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স। এই কথাটা থেকে একটু জানতে চাইবো, আসলে অমৃত নামটা এতটাই মানে শুনছিলাম যে খুব ইন্টারেস্ট লাগছিল যে এত সুন্দর একটা নাম কি করে তৈরি হলো, একটু যদি জানতে চাই। এটা বেসিক্যালি হচ্ছে, এটা মহুয়া যে মন্ত্রক আছে মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স, যেটাকে আমরা এমনিতে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক বলি, তার আওতায় এই প্রকল্পটা এসেছিল এবং সেটা হচ্ছে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান
ট্রান্সফরমেশন, মানে যেটাকে আমরা অটল জল ধারা হ্যাঁ অটল জলধারা বলি। তো জল হচ্ছে এটার একটা পার্ট। অমৃত প্রকল্প অন্যান্য জিনিসও ইমপ্লিমেন্ট করছে, অনেক নগর উন্নয়নের অনেক বিষয়, কিন্তু তার মধ্যে জল একটা পার্ট রয়েছে। তো সার্বিকভাবে ত্রিপুরায় বর্তমানে বলতে গেলে যেমন জল জীবন মিশন 2019 সালের মিডল থেকে কাজ শুরু করেছে আমাদের রাজ্যে, এবং কনস্ট্যান্টলি প্রতি বছর এটা নিয়ে কাজ চলছে, এখনও কাজ চলছে। একটা উল্লেখযোগ্য মাইলস্টোনে পৌঁছে গেছে জল জীবন মিশন অ্যাজ ফার এজ রুরাল এরিয়া ইজ কনসার্ন যদি আমি বলি, এবং প্রায় 86% মানুষের যে বাড়ি, সেই বাড়িতে 6.5 লক্ষেরও বেশি হবে সংখ্যায় মানুষকে জল পৌঁছে দেওয়া হয়েছে। এই জল পৌঁছে দেওয়ারও মিনিংটাও কিন্তু স্পেসিফিক। এখন বলছে আপনি যেমন শুরু করলেন যে হর ঘর মে নল আর নল সে জল, তো অর্থাৎ ট্যাপ ওয়াটার কানেকশন ওকে পৌঁছে আচ্ছা দেওয়া স্যার, হচ্ছে। আমরা তো জল তো আগে থেকেই পেতাম, কিন্তু এখন যেটা আমরা দেখি যে একটা স্বচ্ছ জলেরও একটা ব্যাপার রয়েছে, সেটা কি আলাদা কিছু ট্রিটমেন্ট হচ্ছে ওয়াটারে না? হ্যাঁ, স্বচ্ছ জল, সেখানে আমাদের বিভিন্ন যে রেগুলেটরি সংস্থাগুলো রয়েছে, যেমন মিনিস্ট্রিগুলো রয়েছে, এবং পাশাপাশি একটা সেন্ট্রাল অর্গানাইজেশন রয়েছে যেটাকে আমরা CPHEE বলি, সেন্ট্রাল পাবলিক হেলথ অর্গানাইজেশন যেটা আছে, ওদের কিছু মাইলস্টোন আছে যে জলের মধ্যে বিভিন্ন যে ইম্পিউরিটিসগুলো থাকে র ওয়াটারের মধ্যে, এবং ফাইনালি যখন আমি ক্লিন ওয়াটার আমি মানুষকে দেব, তার মধ্যে এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে হয়। তো যেখানে আমরা এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে জলটা দিচ্ছি, আমরা বলতে পারি যে আমরা ওনাকে পরিশোধিত জলটা দিচ্ছি। এবং অবশ্যই এই স্কিমগুলোতে এটা বলা আছে মানুষকে পিউরিফাইড জলটাই মানে পৌঁছে দিতে হবে। আমরুত কি সেটাই করছে? হ্যাঁ, অমৃত এবং জল জীবন দুটো ক্ষেত্রেই ওটা হচ্ছে। ওইটা হচ্ছে। এখন কোথায় কি ধরনের পরিশুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে সেটা ডিপেন্ড করছে ওইখানের যে র ওয়াটার, আমি কি মাটির নিচ থেকে তুলছি না নদীর জলকে পিউরিফাই করে মানুষকে দেব, সেই পরিকল্পনার উপর ডিপেন্ড করবে। তো আমি যেটা বলছিলাম, প্রায় 86% মানুষের পরিবারে রুরাল হাউস হোল্ডে কিন্তু জল পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে নল আছে, সেই নল থেকে ওনারা জল নিচ্ছে। রুরালে কি মোটামুটি যেটা পাহাড়ি অঞ্চল সেখানেও কি সেখানেও পড়ছে? এটা অল টুগেদার। আচ্ছা। এবং কিছু কিছু জায়গা, কিছু কিছু ব্লক আছে যেটা স্যাচুরেটেড হয়ে গেছে, যেমন আমি কয়েকটা ব্লকের নাম বলতে পারবো, যেমন লেফুঙ্গা বলুন, মোহনপুর ব্লক বলুন, এরা 100% স্যাচুরেটেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এছাড়াও যেটা রয়েছে হ্যাবিটেশনের পাশাপাশি এই স্কিমেরই যেটা পার্ট, সেটা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুল, সেগুলোকেও কাভারেজ দিতে হয় এই ধরনের স্কিমে। সেগুলো আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আমরা প্রায় স্কুলের ক্ষেত্রে ধরুন 95%-এর উপর আমরা পৌঁছে দিয়েছি, এবং অঙ্গনওয়াড়ি সেন্টারেও আমরা 93% পৌঁছে দিয়েছি। কিছু কিছু জায়গা বিশেষ করে ধরুন পাহাড়ের মধ্যে রয়েছে, অনেকটা দূরে কানেক্টিভিটি, হয়তো বা কাছাকাছি সোর্স নেই, সেগুলোর জন্য বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট নেওয়া হচ্ছে। পাহাড়ের কোনো ঝর্ণার জল অথবা কোনো রেইন ওয়াটার হারভেস্টিং বা এরকম কিছু করে জল দেওয়ার ব্যবস্থাও সেখানে নেওয়া হচ্ছে। তো সার্বিকভাবে 100% করার জন্যই টার্গেট, সেটার লক্ষ্যে কাজ করছে। একদম স্যার, আমরা একটু জানতে চাইবো যে এই যে হর ঘর নল বা স্বচ্ছ জলের জন্য অমৃত 2.0 কিভাবে কাজ করছে অমৃতের এই যে প্রজেক্টটা? অমৃত 2.0 যেটা, বা অনেকে অমৃত 2.0 বলে এটাকে, এটা মূলত হলো আরবান এরিয়ার জন্য। এবং আগরতলাতে আমাদের যে ক্লাস 1 সিটি যেটা আছে, 1 লাখ বা তার উপরে যে হাউসহোল্ড থাকলে এটাকে এই প্রকল্পের আওতায় আমরা নিই, সেক্ষেত্রে আগরতলা শহরকে এটার আওতায় নেওয়া হয়েছিল। তো আগরতলা শহরকে আমরা এই স্কিমের আওতায় নিয়েছি, এবং গত কয়েক মাস আগে আমরা বেশ কিছু প্রকল্প কমপ্লিট করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রকল্পগুলি উদ্বোধন হয়েছিল, এবং প্রায় 90% প্রকল্প অলরেডি মানুষকে জলের যে পরিশোধন ব্যবস্থা করে জল যে দেওয়া, সেই কাজে এগুলো কাজ করছে। সেখানে প্রায় আমরা আমাদের এই যে অমৃত স্কিম, তার আওতায় আমরা প্রায় 145 কোটি টাকার মতো প্রজেক্ট আমরা পেয়েছিলাম, এবং এই প্রজেক্টগুলো 90% আমরা কমপ্লিট করে নিয়েছি। অ্যারাউন্ড 10 crore আমাদের এখন কাজ চলছে। আচ্ছা, জলটা কি মানে সবসময় থাকে না একটা সময় বেঁধে দেওয়া হয় যে তখনই জলটা আসবে? হ্যাঁ, জলটা এখন কি হচ্ছে, জলটা সকাল এবং সন্ধে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে জলটা সেখানে মানুষের বাড়িতে পৌঁছয়, তখন মানুষ এটা ব্যবহার করেন। অনেকে ডাইরেক্ট ব্যবহার করেন, অনেকে এটাকে ওনার বাড়িতে স্টোর করে নেন, এবং প্রয়োজন মতো উনি পাম্পিং অ্যারেঞ্জমেন্ট করে ওভারহেড ট্যাঙ্কে নিয়ে উনি জলটা ব্যবহার করছেন। তো যারা ওভারহেড ট্যাঙ্ক ব্যবহার করছেন, এটা তো ইন ট্রু সেন্স এটা 24 আওয়ার সাপ্লাইয়ের মতোই ব্যাপারটা হয়ে যাচ্ছে। অনেকের বাড়িতে যে সাবমার্সিবলের একটা কি ব্যবস্থা করা হয়, সেটা কি এটার সাথে না এটা আলাদাভাবে? না, এটা হচ্ছে দেখুন, এটা তো পিরিয়ডিক্যালি, যেমন আমি যদি বলি কোথাও যদি আমাদের বর্তমানে আমাদের কি হচ্ছে, আগরতলা শহরে যে পানীয় জলের ব্যবস্থা, যেটার মাধ্যমে আমরা ত্রিপুরা জল বোর্ড আগরতলা শহরবাসীকে জল অ্যাভেলেবেল করাচ্ছি, সেখানে প্রায় 13টার মতো আমাদের ট্রিটমেন্ট প্লান্ট আছে। এই ট্রিটমেন্ট প্লান্টগুলিতে দিনে 87 mld জল আমরা তৈরি করি, পরিশোধিত করে আমরা মানুষকে দিই।
এবং আমরা জল নিয়ে থাকি মূলত হাওড়া নদী থেকে কিছুটা, আর বাকিগুলি আমাদের শহরে প্রায় 93টা ডিপ টিউবওয়েল আছে। আচ্ছা, সেই টিউবওয়েলগুলি থেকে জল আমরা নিই। এখন তার বাইরেও কিছু এলাকা রয়ে গেছে, যেমন আগরতলা শহরে প্রায় 51টি ওয়ার্ড আছে। তো কিছু প্রান্তিক এলাকাতে এখনও আমাদের স্কিম থেকে জলটা আমরা পৌঁছাতে পারিনি। তো সেখানে মানুষকে জল দেওয়ার জন্য আমাদের এএমসির পক্ষ থেকে, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ছোট ছোট এরিয়া নিয়ে কিছু সাবমার্জিবল দেওয়া হচ্ছে। তো সেইখানে কিছু মানুষ হয়তো সাবমার্জিবল থেকে জল পাচ্ছেন, কিন্তু এগুলো আগে পরে আমাদের মেইন প্ল্যান্ট থেকে জল পেয়ে যাবে। সার্বিকভাবে যে পরিকল্পনা মিউনিসিপ্যালিটি এবং আমাদের ত্রিপুরা জল বোর্ড, অর্থাৎ সর্বোপরি বলতে গেলে যে নগর উন্নয়ন দপ্তর, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে যেটা নেওয়া হয়েছে, আমাদের আগরতলায় প্রায় 1,46,000-এর কিছু বেশি হাউস হোল্ড রয়েছে, পরিবার। সেই পরিবারগুলোর মধ্যে প্রায় 80,000-এর মতো পরিবার আমাদের এই পানীয় জল পাচ্ছেন, যেটা আমাদের প্রেজেন্ট যে সিস্টেম রয়েছে। এখন তো জলের প্রয়োজন অনেক বেড়ে গেছে। একটা সময় ছিল, যেটা আপনি শুরুতে বলছিলেন, যে মানুষ রাস্তায় গিয়ে, আমরাও দেখেছি ছোটবেলায়, যে লম্বা লাইন করে বাসন রাখতো, তারপর জল ভর্তি করে অল্প পরিমাণ আনতো। এখন তো প্রতি ঘরে ঘরে রুমে রুমে জল থাকছে। ওই ছবিটা হয়তো বা আমরা এখন দেখব না। আপনি যদি সকালবেলা বা বিকেলে আমরা বিভিন্ন এলাকায় যাই, কখনো ওটা দেখবো না যে আমাদের রাস্তার পাশে নল রয়েছে, সেই নলের পাশে 50টা বাকেট রয়েছে বা কলসি রয়েছে, এই ধরনের আমরা দেখি না। তার কারণটা দেখি না এই জন্যই, কারণ এখন নলটা মানুষের বাড়িতে পৌঁছে গেছে। রুমে রুমে জল এখন ব্যবস্থা। তো এটা করা হয়েছে দুটো কারণে। একটা তো মানুষের সুবিধে, আরেকটা হলো যে আমরা দেখতাম একটা সার্টেন পার্সেন্টেজ অফ ওয়াটার সবসময় নষ্ট হতো হাইড্রেন্ট পাম্প দিয়ে, কারণ একজন মানুষ জল নিয়ে গেলে হয়তো কেউ বন্ধ করতেন না, বা কখনো ট্যাপটা কেউ খুলে নিয়ে যেত। তো এই কারণে জলটা পড়তে থাকতো, এটা ওয়েস্টেজ হতো। তো যখন মানুষের বাড়িতে থাকে, বাড়িতে তো মানুষ একা থাকেন না, আরও 3-4টে লোক থাকে, কাউর না কাউর নজরে পড়ে, আর বাড়িতে থাকলে উনার ওনারশিপটাও বাড়ে, যে আমার বাড়ির জল, তো স্বভাবতই উনি এটা বন্ধ রাখেন। তো এই কারণে আমরা এটা দেখি না। এখন ব্যালেন্স যে ফ্যামিলিগুলো আছে, তার মধ্যে আমাদের আমরুতের যে বাকি 10 কোটি টাকা রয়েছে, এটা আমরা 1 বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করব। সেখানে আরও প্রায় 10,000-এর মতো পরিবার ওনারা কাভারেজে চলে আসবেন, আর থাকবে অ্যারাউন্ড 40,000-এর মতো হাউস হোল্ডস, যেটা আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে একটা লোন অ্যাসিস্ট্যান্স দিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে, এএমসির জন্য, আগরতলা মিউনিসিপ্যালিটির জন্য। সেই স্কিম থেকে আমরা প্রায় 3 থেকে 400 কোটি টাকার প্রজেক্ট আমরা পানীয় জলের উপর নেব, এবং সেই টাকা দিয়ে আমরা যে প্রকল্পগুলো করব, সেখানে ওই বাকি যে 40,000 হাউস হোল্ড রিমেনিং আছে, ওদেরকে আমরা জলের ব্যবস্থা করব। আচ্ছা, সেটার জন্য মানে নিউ কানেকশন যদি বলি, সেটার জন্য কি করতে লাগবে? এখন যে নিউ কানেকশন, সেখানে আমাদের যে প্রচলিত যে পদ্ধতি ছিল, তার থেকে অনেকটাই সরলীকরণ হয়েছে এবং অনেকটা ইজ আউট হয়েছে। আপনারা জানেন যে রাজ্য জুড়ে ইজ অফ ডুইং বিজনেসের কাজ চলছে, বিভিন্ন কিছুতে ডিরেগুলেশন প্রসেস চলছে। সেখানে মানুষকে যে জল দেওয়ার যে পরিষেবা, সেখানেও অনেক সুধার এসছে। যেমন আগে জল দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হতো, কনসার্ন অফিসে যেতে হতো, সেটা পাওয়ার পর মানুষকে যেতে হতো, এটা খোঁজ করতে হতো যে কোথায় গেল না গেল, এইসব ব্যাপারগুলো ছিল। এখন আমরা যেটা করেছি যে আমাদের ত্রিপুরা জল বোর্ডের একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে মানুষ অনলাইনে তার জলের অ্যাপ্লিকেশন উনি করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন করলে পর অ্যাপ্লিকেশনটা টোটাল ট্র্যাকিং ব্যবস্থাও আছে। এটা জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার গেল, স্যাংশন হলো কি হলো না, কোথায় পড়ে থাকলো, ওনারা এটা করতে পারবেন। তো জিনিসটা খুব ইজি হয়ে গেছে, মানুষ মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারেন। আরও সরলীকরণ করার চেষ্টা আমরা করছি, আমরা একটা অ্যাপ আনার চেষ্টা করছি, তার মধ্যেও এইসব জিনিসকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তো অ্যাপ্লিকেশান করতে হয় এবং 500 টাকা লাগে সেখানে, এটা ওয়ান টাইম, কারণ ওনার বাড়িতে জলের সংযোগ দিতে গেলে কিছু পাইপ লাগবে, কিছু ইত্যাদি লাগতে পারে, এই জন্য একটা অ্যাভারেজ একটা 500 টাকা নেওয়া হয়। এটা কি সে প্রথম দিন থেকে সেই যে পিউরিফাইং ওয়াটার যেটা, ওইটাই পাচ্ছেন? হ্যাঁ, যখন জল দেওয়া হবে ওনাকে তো এক্সিস্টিং সিস্টেম থেকেই জল দেওয়া হবে, এবং ওই দিন টাইম আছে 15 দিনের মধ্যে টোটাল জিনিসটা সেটেল হয়ে যাবে। উনি অ্যাপ্লিকেশন করার দিন থেকে 15 দিনের মধ্যে ওনার বাড়িতে এসে যাবে, জল পৌঁছে যাবে। একদম। আরেকটা বিষয়ও দেখলাম যে আপনারা যে এই যে আমরুত 2.0, তার মধ্যে কিছু মহিলাও কাজ করছেন, যারা বাড়ি বাড়ি হয়তোবা জলের ট্যাক্স কালেক্ট করেন, এরকম কিছু করছেন। ওদের কাজটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যেরকম আমি বললাম যে ইজ আউট করা, এটা তো একটা সার্ভিস, আর এটা এমন একটা সার্ভিস খুবই ইম্পর্টেন্ট। তো এইটাকে টোটাল পরিষেবাটাকে আরও কীভাবে উন্নত করা যায়, তার মধ্যে একটা স্টেপ ছিল যে আমরা মানুষ ওয়াটার ট্যাক্স যে কালেকশন ছিল, মানুষকে সেন্ট্রালি আসতে হতো জল বোর্ডের অফিসে, ট্যাক্স তো অনেক সময় মানুষের দিতেও না। হ্যাঁ, এখন কি হয়, অনেকেই চাকরিজীবী, অনেকেই দোকান ইত্যাদি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কেউ চাকরি ফেলে একবেলা সিএল নিয়ে আসতে হবে,
কাউ দোকানটা কিছুক্ষণ বন্ধ রেখে বা কর্মচারীর কাছে দিয়ে আসতে হবে, এটা দেওয়ার কি এক ধরনের ব্যবস্থা এখন ইনকনভেনিয়েন্স। হচ্ছে? হ্যাঁ। এটা করার জন্য আমরা কি করেছি, এএমসির সাথে আমরা মিলে আমরা প্রতিটা ওয়ার্ডে একজন একজন করে সেলফ হেল্প গ্রুপের মেম্বার, মহিলা মেম্বার আমরা নিয়োগ করেছি। ওনাদেরকে আমরা এই স্কিম থেকে আমরা ত্রিপুরা জল বোর্ডের পক্ষ থেকে স্পেশাল প্রজেক্ট পাঠিয়েছিলাম অমৃতের আন্ডার, ওনারা স্যাংশন করেছে, 1,26,00,000 টাকা আমাদেরকে দিয়েছেন। সেটাতে আমরা এদেরকে আমরা অমৃত মিত্র বলে নাম দিয়েছি এবং ওনাদেরকে স্পেশাল ইউনিফর্ম দেওয়া হয়েছে। ওনারা যাচ্ছেন প্রত্যেক ওয়ার্ডে, স্বভাবতই উনি স্থানীয় এবং ওনার পরিচিতি আছে, তো উনি যারা যারা আসছেন প্রত্যেকের বাড়িতে গিয়ে যেমন একদিকে ওয়াটার ট্যাক্স কালেক্ট করছেন এবং এনে এগুলো আমাদের অ্যাকাউন্টে উনি পিওএস মেশিন নিয়ে যাচ্ছেন, তো মেশিনের মাধ্যমে টাকা অটোমেটিক আমাদের জল বোর্ডের অ্যাকাউন্টে চলে আসছে এবং ওনাদেরকে ইকোনমিক্যালি ভাইবেল করার জন্য, এই যে মডেলটাকে ইকোনমিক্যালি ভাইবেল করার জন্য আমরা ওনাদেরকে 10% ইনসেন্টিভ দিচ্ছি। অর্থাৎ 100 টাকা যদি ওয়াটার ট্যাক্স কালেক্ট হয়, 10 টাকা আমার ওই এসএসজি মহিলা পাচ্ছেন। এই মডেলে ওনারা করছেন। আর জলটাকে টেস্ট করার জন্য জলটা ঠিকঠাক আসছে কিনা, অনেক সময় আয়রন যুক্ত জল আসে, সেটাও বলছি। এটা হলো গিয়ে এই যে এসএসজি মেম্বারদের আমরা নিলাম, এই জিনিসটাকে আরও একটু ভ্যালু অ্যাড করার জন্য আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করেছি। সেটা হলো যে ওয়াটার টেস্টিং যে ব্যাপারটা রয়েছে, আমাদের প্রতিটা প্লান্টেই কিন্তু ওয়াটার টেস্টিং ল্যাব আছে। আমরা যখন ওয়াটারটা ছাড়ি মেইন প্লান্ট থেকে, ওই আজকের দিনে ওই পার্টিকুলার ওই সময়ে জলের কোয়ালিটিটা কী ছিল এটা টেবুলেট হয়, রেজিস্টারে ওঠে এবং ইত্যাদিতে ওঠে যে আমরা সঠিক প্যারামিটারের জল পাঠাচ্ছি কিনা। এখন একটা বাড়িতে যখন সেই জলটা পৌঁছায় কি হয়, প্রথমে মোটা পাইপ থাকে, তারপর সরু পাইপ থাকে, এরপর আরও সরু পাইপ দিয়ে ফাইনালি গিয়ে মানুষের বাড়িতে জলটা যখন পৌঁছে, তো জলটা অনেকটা ট্রাভেল করতে হয় জলটাকে। ঠিক। তো তার মধ্যে মাঝখানে কোনো রকম ইম্পিউরিটিজ আসছে কিনা এটা যদি আমাকে দেখতে হয়, তাহলে আমাকে লাস্ট স্ট্যান্ডে জলের আবার কোয়ালিটি টেস্ট করতে হবে, যেটা আগে করা হতো না। কিন্তু আমরা এটাকে ইন্ট্রোডিউস করেছি আজকে বছরখানেক হলো। ওই আমরা অমৃত মিত্রদেরকে এরকম টেস্ট কিট পাওয়া যায়, টেস্ট কিট থেকে কিছু যে প্যারামিটারগুলি টেস্ট করা যায় ওদেরকে আমরা শিখিয়েছি ট্রেনিং দিয়ে। আয়রন কত আছে দেখবে বা আদার ইম্পিউরিটিস কত আছে দেখবে। তো ওনারা এখন যাচ্ছেন বাড়ি বাড়ি র্যান্ডম সিলেকশনের মাধ্যমে। সাপোজ ওয়ার্ড নাম্বার 13-এ গিয়ে 600 ফ্যামিলি আছে, তাহলে তো ওই 10টা বাড়িতে জলটাকে যাচ্ছেন। স্টোর করে রাখা দরকার, না যেহেতু স্টোর টেস্ট না, ওনারা যাচ্ছেন যখন জলটা সাপ্লাই হচ্ছে ওই তখনই সময়, যাচ্ছেন। তখন এই রানিং ওয়াটারটা নিচ্ছেন, স্যাম্পলিং হচ্ছে, সঙ্গে বসে টেস্ট করছেন, রিপোর্টটা টেবুলেট করছেন, করে আমাদের জল বোর্ডে দিচ্ছে। আবার আমরা এই রিপোর্টটা ওয়েবসাইটেও আপলোড করছি। আচ্ছা, সাপোজ আজকে জানলেন কোনো একটা, সাপোজ ফর এক্সাম্পল ওয়ার্ড নাম্বার 30, তারা দেখলেন যে আজকে তো জল বোর্ড থেকে লোক এসেছিল, এই বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে র্যান্ডমলি ওরা জল কালেকশন করে নিয়ে গেছে টেস্টের জন্য। রিপোর্ট কি আসলো ওটা তো জানলাম না। হ্যাঁ ঠিক। কিন্তু না, আমরা রিপোর্টগুলি ওয়েবসাইটে আপলোড করছি, চাইলে ওনারা গিয়ে দেখতে পারেন। তাহলে আগে কি ছিল, আগে আমরা জানতাম যে মানুষকে কি জল দিচ্ছে, কিন্তু মানুষ জানতো না যে কি জল ওনারা নিচ্ছেন, কিন্তু এখন ওইটা আমরা জানছি। পাশাপাশি এই প্রক্রিয়াটাতে কি হলো, যে এসএসজি মহিলারা ওয়াটার ট্যাক্স কালেকশন করছে, ওনারা 10% পাচ্ছিলেন, ওদেরকে আরেকটা ভ্যালু এডিশন আমি করালাম। এখন প্রতিটা টেস্টের জন্য ওনাকে 50 টাকা করে আমরা দিচ্ছি। তাহলে এটা ও একটু উৎসাহিত হবে, ঠিক ঠিক, তাহলে মানুষের সঙ্গে একটা রিলেশনশিপ হবে। আগে জল বোর্ডে মানুষ আসলে মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হতো, এখন কিন্তু এই এসএসজির মাধ্যমে একটা ব্রিজ তৈরি হয়েছে, একদম। এখন জল বোর্ডকে ওনারা কাছাকাছি পাচ্ছে। পাশাপাশি আরও কয়েকটা জিনিস আমরা জল বোর্ডের মাধ্যমে ইনকর্পোরেট করছি টু ফার্দার ইজ আউট দ্য সার্ভিস, মানুষকে আরও কমফোর্ট দেওয়ার জন্য। সেটা হলো গ্রিভেন্স রেড্রেসাল। গ্রিভেন্স রেড্রেসালটা কীরকম হয়, যেমন দেখুন, যেরকম আমাদের কখনো কখনো পাওয়ার চলে যায়, আমরা কর্পোরেশনকে ফোন করি বা জানি। আগে যেমন ফোন করলে ম্যানুয়ালি কেউ তুলতেন, এখন আইভিআর সিস্টেম ওনারা করেছেন, ওনারা বলছেন যে অমুকখানে কাজ চলছে, 1 ঘন্টা পরে বিদ্যুৎ আসবে। জলের ক্ষেত্রে এমনই, মানুষ কমপ্লেন দিতেন, ফিজিক্যাল কমপ্লেন দিতেন, 2-3 দিনে হয়তো ওনার বাড়িতে কোনো ওয়ার্কার আসতো না, কারণ এখানে লিমিটেড লোক ছিল। উনি কমপ্লেন করেছেন, তার আগে হয়তো আরও 50টা কমপ্লেন লিপিবদ্ধ আছে, তো এটা তো সিরিয়ালি আসবে। তো উনি সঠিক জানছেন না যে ওনার কমপ্লেনটা কখন রিড্রেসাল হবে বা আদৌ কি হবে কিনা, নাকি আবার ওনাকে অফিসে যেতে হবে। এই যে একটা কনসার্ন, এতে করে মানুষের যারা ইনস্টিটিউশন যেমন জল বোর্ড বা অন্য যারা আগে জল বোর্ড আসার আগে যারা আগে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট থেকে জল সরবরাহ, তাদের উপর মানুষের একটা রাগ বা বিরক্তি অবশ্যই আসতো, যেটা খুবই স্বাভাবিক। এই জিনিসটাকে আরো ইজ আউট করার জন্য আমরা কি করছি, আমরা একটা আইভিআর বেসড এআই বেসড একটা কল রিসিভিং সিস্টেম আনছি, যেটা নাম্বারটা কি স্যার? হ্যাঁ, সেটা আমরা টোল ফ্রি নাম্বার দেব, এটার উপর কাজ চলছে, ডিজাইনটা চলছে। টোল ফ্রি নাম্বার থাকবে, সেই নাম্বারে কল করলে আইভিআর সিস্টেমে এআই থেকে কলটা রিসিভ হবে।
মানে যেরকম পাওয়ারের ক্ষেত্রে আমরা যেরকম দেখি যেরকম একজন মানুষ কলটা রিসিভ করেন এরকম রিসিভ হবে। আপনাকে কল করলে বলুন কোথা থেকে বলছেন, আপনার অ্যাড্রেস বলুন, কি জল সমস্যা খারাপ হোক বা সব আসছে বলবেন, না, এনি প্রবলেম, এরকম হবে। এবং সঙ্গে সঙ্গে ওনার হোয়াটসঅ্যাপে একটা রিসিভিং মেসেজ। যাবে যে এই হচ্ছে আপনার কমপ্লেইন নাম্বার, এটা রেজিস্টার্ড হয়েছে। এবার আমার অফিস থেকে কল লগ বার করে অ্যানালাইজ করে সেখান থেকে লিস্ট বেরিয়ে যাবে এক্সেল ফরম্যাটে। এবার এটাকে অ্যাড্রেস করার জন্য কি করছি, এটা তো একটা সিস্টেম অ্যাডপ্ট করা হলো। এবার কি করছি, এটাকে রেসপন্স দিতে হবে। তার জন্য আমরা একটা র্যাপিড রেসপন্স টিম বানাচ্ছি। আগরতলা শহরকে 4টা ভাগ করে, 4টা জোন আছে আপনারা জানেন মিউনিসিপ্যালিটির, 4টা জোনে ভাগ করে 4টা র্যাপিড রেসপন্স টিম আমরা রাখছি। সেটাতে 24 আওয়ার্সে ওরা 2টো শিফটে থাকবে এবং ডেডিকেটেড সেখানে টিম থাকবে, একটা গাড়ি থাকবে, তার মধ্যে বিভিন্ন অ্যাপারেটাস যেগুলোই পানীয় জলের কানেকশান মেনটেন করতে গেলে লাগে এগুলো থাকবে। 4 জনের একটা টিম থাকবে সেখানে। যেই আমার আইভিআর বেসড কল সিস্টেম থেকে যে কলগুলো আসবে এটা ওই টিমের কাছে যাবে, তারা গিয়ে ওখানে অ্যাটেন্ড করবে এবং অ্যাটেন্ড করার পর সেই সাইট থেকে উইথ আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড সহ আপলোড করবে যে তারা গিয়ে কি দেখেছে। কি দেখেছে মানে ধরুন একটা পাইপ থেকে লিকেজ হচ্ছিল, ডিজিটালি সব হ্যাঁ একদম ডিজিটালি একটা পাইপ লিকেজ হয়েছিল ওটা তুলবে, আবার লিকেজটা সারাই হওয়ার পর আবার ওটা ওরা ছবি তুলে দেবে। ডিজিটালি খুব স্ট্রং হয়ে যাচ্ছে। হ্যাঁ এই জিনিসগুলো আমরা দিই। তাহলে কি হবে, একদিকে তো মানুষ যখন কমপ্লেনটা করলেন দেখলেন যে না ওনার কমপ্লেনটা রিসিভ হয়েছে, এবং যখন টিমটা যাবেন তখন উনি দেখুন অনেক সময় সলিউশন লং পেন্ডিং থাকে। হয়তো এমন একটা লিকেজ দেখা গেল এটা স্পেয়ার পার্টসটা নেই, কলকাতা থেকে আনতে হবে, গুয়াহাটি থেকে আনতে হবে, অনেক সময় হয়ে যায়। অনেক সময় তো 2 ঘন্টা আমার মেকানিকরা কাজ করলে সেটা রেস্টোর হয়ে যায়। কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়তো দপ্তর রেসপন্ড করলো কিনা, রেসপন্স করেছে। মানুষ কাস্টমার হিসেবে ওটাই চায় যে আমার কমপ্লেনটা করলাম আমার দপ্তর সেটা রেসপন্ড করলো কিনা। তো এই জিনিসগুলো আমরা আনছি। একদম। পাশাপাশি আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন ধরুন এটা তো ইমার্জেন্সি সার্ভিস, এখন পানীয় জলে আমি দেখলাম যে একটা পাইপ লিকেজ হচ্ছে, তাহলে লিকেজটা সারাইয়ের জন্য আমাকে কি করতে হবে, ওইখানে সার্ভিসটাকে ডিসরাপ্ট করতে হবে ফর দ্য টাইম বিং, যতক্ষণ না ফুল রেস্টোরেশন হচ্ছে। মাটির নিচে যদি কোথাও কোনো ব্রোকেন বা ব্রেকেজ কিছু হয় তখন কি করে আপনারা আইডেন্টিফাই করেন? হ্যাঁ এটাও বলছি আমি প্রথমে এটা একটু বলে নিই যে কিভাবে আমরা এই যে সিস্টেমটা আমরা করছি এটাকে ফার্দার আমরা কিভাবে করছি। এখন কোথাও যদি লিকেজ হয়, লিকেজটা সারাই করতে গেলে আমাকে পাইপলাইন ব্লক করতে হবে। ব্লক করতে গেলে এটার অনওয়ার্ড যে মানুষগুলো আছে তারা কি জল পাবেন না? পাবেন না, পাবেন না, অবশ্যই পাবেন না। পাবেন না। কিন্তু জল ছাড়া কি ওই দিনটা ওনারা চলতে পারবেন? না, চলতে পারবেন না। তাহলে ওনাদেরকে ট্যাঙ্কার দিয়ে জল দিতে হবে। কারেন্ট চলে গেলেই তো এমন হয় যে একটা বাড়িতে এখন আগে প্রবলেম কি হতো, বাকি 10টা বাড়িও সেম। আগে আমরা কি দেখতাম, ট্যাঙ্কার দিলে একটা বাড়ির সামনে গিয়ে একটা ট্যাঙ্কার দাঁড় করিয়ে দেওয়া হতো, সেই ট্যাঙ্কার থেকে কখনো জল পড়ছে হয়তো সবটাই পড়ে গেল খুলতে গিয়ে, এইসব আমরা দেখতাম। কিন্তু মানুষের নিডটা কি, উনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, এটা 3টে ফ্ল্যাট আছে, নিচে একটা গ্রাউন্ড ট্যাঙ্ক থেকে ওনারা জল উপরে তোলেন তারপর ইউজ করেন। তো আমি যদি জলটা ওনার ট্যাঙ্কে না পৌঁছে দেই তাহলে আমি এই যে টেম্পোরারি যে সার্ভিসটা দিলাম এটা তো কোনো কাজে লাগলো না। না, ঠিক। এটার জন্য আমরা একটা করেছি, আমরা এমন কিছু ট্যাঙ্কার কিনেছি যেগুলোতে পাম্প ইনস্টল করা আছে। আমি চাইলে সেই পাম্প দিয়ে জলটা ওনার ডাইরেক্ট যে ফ্ল্যাটে চলে যাবে, ফ্ল্যাটের যে ট্যাঙ্কার আছে ওখানে দিয়ে দেবো, একদম। ওনারা এবার সুইচ দিয়ে তুলে নেবেন। এগুলোর জন্য আমরা 10টা গাড়ি কিনেছি, ছোট বড় ক্যাপাসিটি। শুরু হয়ে গেছে, পরিষেবা শুরু হবে। আমরা একটা গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আমরা এগুলো নিয়েছি। গাড়িগুলোতে কি নাম থাকবে, আমরা কি করে আইডেন্টিফাই করব? এই গাড়িগুলোতে ত্রিপুরা জল বোর্ড ওয়াটার ট্যাঙ্কার লেখা থাকবে। টোটাল 10টা গাড়ি আমরা কিনেছি, ছোট বড় সব রাস্তায় তো বড় গাড়ি যেতে পারবে না, আর সবখানে হয়তো বা আমার 3000 লিটার ক্যাপাসিটির রিকোয়ারমেন্টও থাকবে না, কখনো 500 বা 1000 লিটারও থাকতে পারে। তো বিভিন্ন ক্যাপাসিটির এবং বিভিন্ন রাস্তায় চলতে পারে এরকম গাড়িগুলো কিনেছি। তো এগুলো নিউ ইনিশিয়েটিভের মধ্যে আমরা জল বোর্ড থেকে নিচ্ছি। পাশাপাশি আমরা আরও চেষ্টা করছি, আপনাকে আমি বলছি, যখন কোনো লাইন মেরামত করতে যায়, আমি বিইং এ সিইও হিসাবে আমি অনেক জায়গায় গেছি, আমি দেখেছি খুঁজে পায় না ওরা, গ্যাসের লাইন আছে, মানে জলের লাইনটা কোন দিক দিয়ে গেছে ওরা খুঁজে পায় না। তো খুঁজে না পেলে কি হয়, তাহলে আপনাকে রেকর্ড দেখতে হবে, কিন্তু সেই রকম কোনো রেকর্ড মানে পাওয়া যায় না, যার ফলে খোরাখুরি করতে হয়। আমি দেখেছি মেকানিকদের। এইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা জল বোর্ডের পক্ষ থেকে আমার যত লাইন আছে আগরতলা শহরে সবটাকে আমি জিআইএস ম্যাপিং করাচ্ছি। আচ্ছা, মাটির নিচে ম্যাপিং করার সময় ওনারা করে নেবেন। অনেক ধরনের অ্যাপারেটাস আছে যেগুলো দিয়ে আইডেন্টিফাই করা যায় যে জলের পাইপটা কোন দিক দিয়ে গেছে এবং সেই জলের পাইপটার ডায়ামিটারটা কত। আমার কাছে যখন কি থাকবে, আগরতলা শহরে ছোট হোক বড় হোক সমস্ত পাইপলাইনের টোটাল নেটওয়ার্কটা তখন জিআইএস এর মধ্যে থাকবে, তখন কোথায় প্রবলেম আছে আইডেন্টিফাই করলে সঠিক জায়গায় আমি
খুব কম সময়ের মধ্যে টিমকে পৌঁছে দিতে পারবো। আবার যদি কোথাও ভাঙ্গাও হয়, কোথাও পাইপ লিকেজ বা ব্রেকেজ একদম যদি থাকে, সেটাও আপনারা আইডেন্টিফাই একদম। করতে পারবেন। তারপর রয়েছে আপনার আরো কিছু জিনিস। অ্যাকচুয়ালি কি হয়, ওয়াটার সাপ্লাই মেনটেন্যান্সটা একটা বিরাট বড় ইস্যু। আনটিল আমরা এটাকে ডায়াগনোসিস করে সঠিকভাবে এটাকে ট্রিট করছি, উই ক্যানট গিভ 100% স্যাটিসফ্যাক্টরি সার্ভিস টু দ্য সিটিজেন্স। যেমন কি হয়, যতক্ষণ পর্যন্ত কোনো একটা পাইপ লিকেজ হয়ে রাস্তা ভাসাচ্ছে না, ততক্ষণ কিন্তু দপ্তর জানছে না। কিন্তু আপনার কি মনে হয় যে এই লিকটা দিয়ে আজকে জল বেরিয়েছে, লিকেজটা আজকেই হয়েছে? না, It এটা is অনেকদিন not. ধরেই। কারণ পাইপটা মাটির নিচে থাকে। যখন লিকটা বাড়তে 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 ক্র্যাকটা যখন বড় হয়, তখন গিয়ে জলটা ব্লো আপ করে মাটির উপরে ঠিক, আসে। ঠিক। তাহলে কি দরকার আমার যে লাইনগুলো মেইন বা যেগুলো আর্টারিয়াল লাইন, সেগুলোকে আমার পিরিয়ডিক্যালি কি করতে হবে, চেক করতে হবে। তো সেটার জন্য আমরা কি করেছি, আমরা একটা রোবোটিক অ্যারেঞ্জমেন্ট এনেছি। এই রোবটগুলো কি করে, পাইপের মধ্য দিয়ে ফ্লো করে এবং ওর মধ্যে সেন্সর আছে। সেই সেন্সরগুলো পাইপের মধ্যে কোথাও যদি লিকেজ থাকে, সে আইডেন্টিফাই করে দিয়ে দেয়। মানে অনেক কিছু যদি বলি যে একদম রেডিক্যালি সব চেঞ্জ হচ্ছে, নতুন চেষ্টা নতুন করছি পুরো চেষ্টা করছি পরিকল্পনা। চেষ্টা করছি তো এখন রোবোটিক টেকনোলজি আমরা অ্যাডপ্ট করেছি। এটা আইআইটি চেন্নাইয়ের একটা উদ্ভাবিত জিনিস। তাদের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আমরা রোবটগুলো নিয়েছি। রোবটগুলো মেনটেনেন্স ওনারাই করবেন। একদম, কিন্তু যেহেতু আমাদের অনুষ্ঠানও যখন আমাদের আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, তো আমরা একটু জানতে চাইবো স্যার, বাড়িঘরে জলের প্রয়োজন তো আছে, বাড়িঘরে অনুষ্ঠানও হয়, সামাজিক অনুষ্ঠানও হয়, পুজোর সময় বেশি জলের প্রয়োজন হয়, বা কোনো মেলা হলো তখনও জলের প্রয়োজন। এই যে বাড়তি জলের যোগানের জন্য মানে আপনাদের তরফ থেকে কি প্রচেষ্টা থাকে বা কি করেন আপনারা, বা কোনোদিন কি ঘাটতি হবে কিনা জলের, সেটাও একটা চিন্তার ব্যাপার আপনি রয়েছে। যদি সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলে থাকেন, এই মুহূর্তে তো শর্টেজ আমাদের হচ্ছে না, বাট সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে ধরুন 20 ইয়ার্স 30 ইয়ার্স পরে যেভাবে পপুলেশন গ্রোথ এবং যে ট্রেন্ড আমরা দেখছি, এখন প্রতি ঘরে জলের প্রয়োজন, যে খুব জল 50% দরকার। মানুষই আরবান এরিয়াতে বসবাস করছেন, আগেও তাই করবেন, এটাই মনে হচ্ছে যে ট্রেন্ড। ওয়াটার রিসোর্স দপ্তরের সাথে মিলে আমরা সোর্স আইডেন্টিফাই করছি। কিছু জায়গায় শহরের আশপাশে বা শহর থেকে একটু দূরে অ্যাটলিস্ট যে লিন পিরিয়ডে যে চাহিদাটা, সেই জলটা যদি আগে থেকে রেইন ওয়াটার হারভেস্ট করেই হোক বা আমাদের গোমতী বা অন্য কোনো রিজার্ভার থেকেই হোক এনে যদি আমরা এখানে স্টোর করে রাখতে পারি, তাহলে যে 3-4 মাস আমাদের সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড, যেটাকে আমরা লিন পিরিয়ড বলি, শীতকালের পরের সময়টাতে, ওই সময়টাতে এই জলটা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তাহলে জলের কোনো অভাব হবে না। এটার জন্য ওয়াটার রিসোর্স দপ্তর কাজ করছে। তারা এটা অ্যানালাইজ করে দেখছে আমাদের ত্রিপুরাতে যে ধরনের জলের সোর্সগুলো রয়েছে, সেখান থেকে কীভাবে আগরতলার পাশাপাশি কোন জায়গায় এনে রিজার্ভারের মাধ্যমে জল স্টোর করে রাখা যায়, এটা ওনারা দেখছেন। এটার প্রস্তুতি চলছে। হ্যাঁ, এটা ওনারা দেখছেন। আরেকটা বিষয় স্যার, যেহেতু আপনি আগরতলা পুর নিগমের সঙ্গেও রয়েছেন, তো আমাদের যখন বন্যা ফ্লাডের সময় যখন কি হয়, জলের লাইনগুলো একদম ডুবে যায়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? তখন আমরা ভাবি কি ঠিকঠাক জল আসছে নাকি ওই জমা জলগুলো, মানে এটা নিয়ে একটা কনফিউশন থাকে বা মিথ থাকে মানুষের মনের মধ্যে। হ্যাঁ, ওই সময় স্পেশাল কেয়ার আমাদেরকে নিতে হয়। সেখানে তখন আমরা প্লান্ট থেকেই জল মূলত গাড়ির মাধ্যমেই দেওয়ার চেষ্টা করি। কারণ প্লান্টটা যেহেতু একটা জায়গায় থাকে, সেটা তো সাবমার্জ থাকে না, তো সেখানে জলটা আপনার পিউরিফাইডই থাকে, সেটা কন্টামিনেটেড হওয়ার সুযোগটা খুব বেশি থাকে না। কিন্তু যেহেতু অনেক এলাকা ডুবে যায়, সেই সঙ্গে আমার লাইনগুলোও ডুবে যায়, তাই ওয়াটার পাইপলাইনের সার্ভিসটাকে তখন আমরা কিছু সময় বন্ধ রাখি। আমরা চেষ্টা করি যতটা সময় মানুষকে ট্যাঙ্কার বা ইত্যাদির মাধ্যমে জলটা দেওয়ার জন্য, যতক্ষণ না জলটা নেমে যাচ্ছে। একদম। তো স্যার অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা আজকের দর্শকরা রয়েছেন, দেখছেন, জল বোর্ড নিয়ে অনেক কিছুই ওনারা জানেন, কিন্তু আজকে অনেক নতুন কিছু জানলো আপনার তরফ থেকে, এবং আগামী দিন আমরা আরও অনেক কিছু নতুন জানবো আপনারা কিভাবে পরিষেবা দিচ্ছেন। জল যেন সঞ্চয় থাকে, জলের অপচয় যেন না হয়, এবং কিভাবে সঠিকভাবে আমরা জলটাকে ইউটিলাইজ করব এবং কিভাবে জল বোর্ডের সঙ্গে কানেক্ট হবে, এটার জন্য যদি আপনি আমাদের দর্শকদের একটা বার্তা দিয়ে দেন, খুব ভালো হয়। আমি বলছি, জল আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, পাশাপাশি জল বোর্ডের দায়িত্ব আছে মানুষকে জল পরিষেবা দেওয়া। আপনারা যে জল ওয়াটার ট্যাক্স যেটা আছে মাসে 60 রুপিস করে, ওটা আপনারা রেগুলারলি মেটাবেন, আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা আরও বেটার সার্ভিস আমরা দিতে পারি। আর মানুষের কমপ্লেন এবং গ্রিভেন্স নিয়ে সমস্যা আছে আমি জানি, এই জন্য আমরা নতুন সার্ভিসগুলো আনছি। আশা করি এগুলো মানুষের যে সমস্যা, এটাকে অনেকটা ইজ আউট করবে। একদম। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের অনেকটা ভালো সময় আমাদেরকে দিয়েছেন। এভাবেই জল যেন সকলেই পায় এবং আপনারা যেন সকলের ঘরে যেন জলটাকে পৌঁছে দিতে পারেন, সেটা আমরাও আশা করছি। অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ত্রিপুরা জল জীবন
মিশনে বা ত্রিপুরা জল বোর্ড কিভাবে কাজ করছে, কিভাবে হর ঘর নল সে জল দেওয়ার চেষ্টা করছে, শুধু জল নয় পরিশ্রুত পানীয় জল দেওয়ার চেষ্টা করছে, কি আরবান কি রুরাল সর্বক্ষেত্রে। যদি আপনার এলাকায় কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে কিভাবে সারাই করা যায় সেটার জন্য নতুন নতুন প্রকল্প চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে হয়তোবা সেগুলো চালুও হয়ে যাবে। এখন ফোনের মাধ্যমেই আপনি আপনার সমস্যা জানিয়ে দিতে পারবেন যে আপনার বাড়িতে জল ঠিকভাবে আসছে কিনা, বা কোথাও সমস্যা আছে কিনা, বা আপনি ঠিকঠাক জলের ফেসিলিটি পাচ্ছেন কিনা। আর জলের জল টেস্টিংয়ের জন্য বাড়ি বাড়ি অমৃত 2.0 যারা মহিলারা স্বেচ্ছা কর্মীরা ওরা কিন্তু আসছে। আমাদের কি করা দরকার? আমাদের দরকার তাদের সঙ্গে সঠিক সহযোগিতা এবং বোঝাপড়া। আমরা যদি সহযোগিতা না করি, আমরা যারা সাধারণ নাগরিক, তাহলে কিন্তু ত্রিপুরা জল বোর্ড সঠিকভাবে কাজ করতে পারবে না, এগিয়ে নিয়ে যেতে পারবে না। চলুন সবাই মিলে ত্রিপুরা জল বোর্ডকে সহযোগিতা করি, আর হর ঘর নল হর ঘর জলসে আমরা ত্রিপুরা রাজ্যকে উন্নত করে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।